স্বাগত ৭১-এর খেলাযোগে সাথে আছে আমি কোহিনুর কণা। সাউথ আফ্রিকাকে আরও একবার চোখার প্রমাণিত করেছে ভারত। তারা প্রথমবারের মতো নারীরা জিতে নিয়েছে বিশ্বকাপে। নিয়ে আলোচনা করতে চাই, দেশের ক্রিকেট নিয়েও কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল। স্বাগত ৭১-এর খেলাযোগে। মানে নতুন একজন বিশ্ব চ্যাম্পিয়ন পেয়েছে। ভারতের কথা যখন বলতে যাই, আসলে তাদের কালচার আমাদের কালচার তো মোটামুটি একই রকম। মেয়েদের বেলায় যদি আমরা চিন্তা করতে যাই, যে দেশে এখনো রাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা আছে। কিছুদিন আগে আমরা একটা ইনসিডেন্ট দেখছিলাম, অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা একটু হেনস্থার শিকার হয়েছেন। সেখানে তাদের দেশের রাজনৈতিকরা বলেছে বের হওয়া ঠিক হয়নি, কেন কাউকে না জানিয়ে বের হয়েছে। এমন একটা কালচারের থেকে বেড়ে উঠে সেখান থেকে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তারা বাড়ি ফিরছে। নিঃসন্দেহে ধরুন সামাজিক ব্যাপারটা আসলে অনেকটা একই রকম কাছাকাছি। অর্থনৈতিক অবস্থা হয়তো আপনি একই রকম বলতে পারেন, তবে ভারতের মেয়েরা আসলে ক্রিকেটে অনেক বেশি সময় ধরে অনেক বেশি ইনভেস্ট করেছে। ধরুন এই হারমনপ্রীত কৌর তার পুরো ক্যারিয়ার এটার জন্য কাটিয়েছেন। এটা ছিল তার শেষ সুযোগ আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার, সেটা তিনি হতে পেরেছেন। এবং এই চ্যাম্পিয়ন হওয়াতে এখন আসলে যেটা আলোচনা করা হচ্ছে যে ওভারঅল এশিয়ান মেয়েদের ক্রিকেটে, ভারতীয় মেয়েদের ক্রিকেটে তো বটে, এশিয়ান মেয়েদের ক্রিকেটেও হয়তো এটা একটা চেঞ্জ আনতে পারে। কারণ হয় না, আপনি যখন চ্যাম্পিয়ন হন তখন আসলে অনেক কিছু আপনার তখন বলার মতো সুযোগ তৈরি হয়। এবং ভারতের এই মেয়েরা দীর্ঘদিন যে আপনি বাংলাদেশের সঙ্গে হয়তো মিলের কথা বলছেন, বাট কিছু জায়গায় তো আসলে তারা এগিয়ে আছেই। WIPL হচ্ছে তাদের দেশে, এবং তারা মেয়েদের ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার তো আছেই, এবং বিভিন্ন স্টেট ওয়াইজ তারা মেয়েদের ক্রিকেট নিয়ে কাজ করছে। এবং সেই জায়গাটা ধরুন এই পার্থক্য কিন্তু অনেকদিন ধরেই কম ছিল। তারা রেগুলার সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে, এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। অবশ্যই যে কোনো দল জিতলে একটা নতুন চ্যাম্পিয়ন হতো, ভারত বা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার জন্য আসলে আপনার হয়তো একটু খারাপ লাগতে পারে এগেইন যে তারা এত কাছে এসে আবারও ফেরত গেল, বিশেষ করে তাদের ক্যাপ্টেন এরকম অসাধারণ ব্যাটিং এর পরও। কিন্তু ভারতের জন্য এই সিরিজ জেতাটা আসলে স্পেশাল ছিল, মানে টুর্নামেন্ট জেতাটা বা চ্যাম্পিয়ন হওয়াটা। কারণ হচ্ছে যে তারা ওই দীর্ঘদিন ধরে, আপনি যেমন ধরুন শেফালি ভার্মার কথা আপনি বলতে পারেন, এক একটা মেয়ে এক একটা যে সমস্ত জায়গা থেকে উঠে এসেছে, তারা ধরুন এখন সারা দেশকে, ধরুন তারা নিজেদের রাজ্যকে তো প্রথমে নেতৃত্ব দিয়েছে, এখন পুরো দেশের তারা ওই 11 জন, এবং এই পুরো দলটাকে আসলে একটা মেসেজ তারা দিতে পেরেছে হয়তো ইন্ডিয়াতে প্রবাবলি। এবং তাদের পথ ধরে আরো অনেক মেয়ের হয়তো বা ক্রিকেট আসার পথটা একটু হলেও সহজ হবে। সো তারা আসলে এই ক্ষেত্রে পায়োনিয়ার হয়ে থাকলেন ইন্ডিয়ান মেয়েদের ক্রিকেটের বা স্পোর্টসের ওভারঅল। একেবারে শেফালি ভার্মার কথা একটু স্পেশালি আমরা বলতেই চাই। আপনি নিজেই বলছিলেন, সে আসলে সবাই যে কথাটা আসলে বলছে যে তিনি তো আসলে স্কোয়াডই ছিলেন না, কপাল গুনে তিনি হচ্ছে একজনের ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন, এবং সুযোগ পাওয়ার পরে সেই সুযোগটা যেভাবে লুফে নিতে হয়, বা শেফালি হয়তো ভাবছেন যে এটাই তার জন্য লাস্ট সুযোগ, এমন একটা চান্স তিনি পেয়েছেন, এবং সেই জায়গাটা তাকে কাজ করতেই হবে। তিনি এটাও বলেছেন, তিনি যখন ব্যাট হাতে নেমেছেন তিনি খুবই শান্ত ছিলেন। তিনি ভেবেছেন যে আজকের দিনটা তার হতে পারে, এবং শেষ পর্যন্ত করেই তিনি ফিরেছেন। এই যে এই বিষয়গুলো, বয়স যদি দেখি 21-22 বছর বয়সে, এই বয়সে এত ম্যাচিউরিটি। ধরুন কি হয়েছে এবার বিশ্বকাপে ভারতের বড় সাফল্যের, মানে এই সাফল্যের পেছনে বড় কারণ ছিল তাদের কিন্তু প্রত্যেকেই পারফর্ম করেছে, দল হিসেবে তারা খেলেছে কোনো ম্যাচে। জেমিমা রদ্রিগেজ সেমিফাইনালে কি করেছেন দেখেছি, শেফালি ভার্মার কথা বলছি, দীপ্তি শর্মা ছিলেন ফাইনালে তাদের হিরো। কিন্তু শেফালির কথা আলাদা করে বলার রিজন, পারফরমেন্স ওয়াইজ শেফালি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তিনি যখন আসলেন ভারতে এরকম বিস্ফোরক ব্যাটসম্যান ওপেনিং এ, ওই শুরুর পাওয়ার প্লে ইউজ করা, তারা আসলে ওই জায়গাটা একটা গ্যাপ ছিল, যেটা তিনি আসার পরে মনে হচ্ছিল আচ্ছা দে হ্যাভ গট সামওয়ান। এরপর তিনি আসলে একটু খানিকটা অফ ফর্মে চলে যান। কিন্তু মেইন রিজন হচ্ছে শেফালি ভার্মা যে জায়গাটা থেকে এসেছেন, ধরুন একেবারেই পিছিয়ে পড়া একটা রাজ্য মনে করা হয় তার জেলা, যেটা তার হেয়ার কাটটা ছেলেদের, কারণ সেই সময় মেয়েদের আসলে ক্রিকেট খেলা সেভাবে ছিল না বলে ছেলেদের মতো রাইট। ইনফ্যাক্ট তিনি ছেলেদের সঙ্গে খেলতে হয়েছে, এবং ওই জায়গাটা সুযোগ ছিল না ছেলেদের, যেটা বলেছেন। তার ভাই ক্রিকেট খেলতো, তিনি তারপরে তার বাবার চেষ্টায় আস্তে আস্তে তিনি সেখানে খেলেছেন। তো এরকম আসলে এই ছোট ছোট গল্প শেফালির মতো আমার ধারণা এই 15 জনেরই আছে, প্রত্যেকেরই এরকম গল্প আছে। ফলে এটা তাদের জন্য একটা বিশেষ কিছু। কিন্তু ওভারঅল আসলে ভারতের এই বিশ্বকাপ জয়ের পেছনে কোনো একজনকে আসলে এককভাবে বোধহয় মনে হয় না বা ক্রেডিট দেওয়ার কিছু আছে। এবং এইটাই আসলে বড় দিক, আপনার একটা দল চ্যাম্পিয়ন হয় যখন সেই দলের আসলে অনেকগুলো পারফর্মার থাকে। প্রবাবলি এটা আসলে একটা সার্কেল পূর্ণ হলো। ধরুন আপনি হারমনপ্রীত যেভাবে তার হাত ধরেই ক্যাচটা নিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত লাস্ট উইকেটটা, কিন্তু একই সঙ্গে ধরুন অনেকেই এই বিশ্বকাপ থেকে উঠে এসেছে যারা আসলে নতুন দিনে হয়তো ভারতকে সামনের দিকে নেতৃত্ব দেবে। সো এইটা আসলে একটা লম্বা মানে সংগ্রামের পরে সাফল্যের গল্প। সো এই জায়গাটায় অবভিয়াসলি আমরা এখন বাংলাদেশের মেয়েদের প্রসঙ্গও টানতে পারি। তারা খুব ক্লোজ ম্যাচ হেরেছে, কিন্তু যে পারফরমেন্সের যে পার্থক্য সেটা আসলে অনেক বিশাল। অন্যান্য দলের সঙ্গে তো বটে, এখন যদি আপনি তাকান ভারতের সাথেও বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের পারফরমেন্সের এই গ্যাপটা আসলে পূরণ কিভাবে হবে সামনে, আমরা আসলে এখনো ঠিক জানি না।
একেবারেই তাই। মেয়েরা বিশ্বকাপ জয়ের পরে তারা একটা আবেদন জানিয়েছে যে তারা যেন আরো অনেক বেশি বেশি ম্যাচ খেলতে পারে, কারণ এটা তো এখন তো তারা আসলে জিতে ফেলেছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেটা তো ধরেও রাখতে হবে। মানে তারা তাদের জায়গায় আসলে ঠিক আছে। আমরা দেখেছি 2007 সালে যখন মেয়েরা ফাইনাল খেলেছিল, সেবার যখন আসলে পারেনি, তারপরেই নাকি তাদের নারী ক্রিকেটটা আমূলে বদলে গিয়েছে। এবার তো ডেফিনেটলি আরো অনেক বেশি বদলে যাবে। রাইট, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ট্রফির উৎসবে কিন্তু তারা সেই তাদের ওই সময় আপনি যখন ঝুলন গোস্বামী এবং আরো অনেকেই সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে, রাইট। সো তারা আসলে জানেন তাদের হিস্ট্রিটা, এবং তারা প্রত্যেকটা মেয়ে যেভাবে আসলে কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছে, তার প্রত্যেকটার মিনিংটা জানেন, সেজন্য হয়তো তাদের কাছে অনেক বিশেষ কিছু। এবং রোহিত শর্মা খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন, তিনি হয়তো ছুঁয়ে দেখতে চেয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপটা, সেটা এখনো পর্যন্ত পারেননি। সবকিছু মিলে দুর্দান্ত আমরা একটা ম্যাচ দেখলাম, এবং নিঃসন্দেহে আপনি যেটা শুরুতেই বলেছেন যে ভারত জয়ে এশিয়াতে নারী ক্রিকেটের একটা বদল নিশ্চয় আমরা দেখতে পাবো। অবশ্যই এটা আসলে অনুপ্রেরণা সবার জন্য, নিশ্চয়ই সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের দেশের নারী ক্রিকেটাররাও এগিয়ে যাক, সেটা আমরা করতেই চাই। একটু দেশের ক্রিকেটে ফিরে আসি। দেশের ক্রিকেট আসলে খুব বেশি ভালো কিছু বলার মতো নেই। বিপিএল নিয়ে খুব আলোচনা চলছে। আগামীকাল খুব সম্ভবত কয়টা দল আসলে পাওয়া যাবে সেটা নির্ধারিত হবে। আপনার কাছে কি মনে হয় যে এবার কি বিপিএল বিতর্ক এড়াতে পারবে, বা দল নিয়ে এখনো আমরা দেখছি অনেক কিছু, চিটং থাকছে না, নোয়াখালী নিয়ে অনেক কথা শুনেছি, নোয়াখালী লোকজন আমরা সব জায়গায় তাদেরকে দেখতে পাই, নোয়াখালী বিভাগ চাই, কিন্তু সেখানকার একটা ফ্র্যাঞ্চাইজি নেয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলো কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে যে কালকে বিসিবি গতকাল আসলে তারা জানিয়েছে যে মানে 4 তারিখে তারা চূড়ান্ত ঘোষণা দেবে কয়টা দল কারা থাকছে। তবে আজকে একটা বোর্ড মিটিং আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেখানেই মনে হয় যে এটা একটা বড় এজেন্ডা থাকবে, এবং সেটা হয়তো আজকে হয়তো কিছু একটা জানা গেলে জানা যেতে পারে। এখন পর্যন্ত 8টা শর্টলিস্ট করা হয়েছে, 11টার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিয়েছিল, এবং সেখানে আসলে নোয়াখালী থেকে একটাই কোম্পানি তারা ইন্টারেস্ট দেখিয়েছিল, বাংলা মার্ক বলে, এবং তাদেরকে তারা ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেনি বলে তাদেরকে বলা হচ্ছে। বিতর্ক এড়ানোর চেষ্টাটা আছে এবার, মানে দৃশ্যমান চেষ্টা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সাধারণত যেটা হয়, আমরা যদি সবশেষ বিপিএল বা সাধারণত আমাদের বিপিএল এর পূর্ব অভিজ্ঞতা বলে যে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে এত বেশি যাচাই বাছাই ছাড়া অনেক কিছু কারণ দল পাওয়া যায় না, হ্যাঁ নিয়ে যাওয়া হচ্ছে, বা পরিচিত আছে, আচ্ছা বোর্ডে কোনো ডিরেক্টরের কেউ তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এবারে তারা চেষ্টা করছে, এখন পর্যন্ত তারা যে ক্রাইটেরিয়াগুলো সেট করেছে সেগুলো পার করে আসছে। যেমন ধরুন ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে পে অর্ডার দেওয়া, একটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি, এবং একটা হচ্ছে লম্বা সময়ের জন্য চুক্তি করা। তাদের সমস্ত 3-4টা কমিটি করা হয়েছে, ইন্টিগ্রেটিভ কমিটি, যারা দেখছে পেপারসগুলো, কোম্পানিগুলো যাচাই বাছাই করে তাদের যোগ্য কিনা। এবং এক্ষেত্রে অবশ্যই নোয়াখালীর জন্য তো অবশ্যই এটা একটা মানে আলোচনা যেহেতু সবসময় থাকে, তারা চাইছিল একটা দল তাদের থাকা দরকার ছিল, সেখানে একটাই কোম্পানি যেহেতু ছিল এবং তারা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেনি, অবভিয়াসলি তারা বাদ পড়ে গেছে এখন পর্যন্ত। কিন্তু একই সাথে ধরুন নোয়াখালী না থাকার সঙ্গে আপনি চিটাগাঙ্গের যদিও এখনো দল থাকার সম্ভাবনা আছে, চিটাগাঙ্গের একটা কোম্পানি এখনো তারা টিকে আছে দৌড়ে, কিন্তু খুলনা নেই, বরিশাল নেই। সো কিছু জায়গায় তো ধরুন ঘোষণায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা 5টা দল নিয়ে হয়তো এবার হতে পারে, 5টা বা 6টা দলও কিন্তু হতে পারে। এখন পর্যন্ত যদি আমরা দেখছি যে 8টা কোম্পানি দিয়ে রেখেছে, তার মধ্যে ধরুন একাধিক ফ্র্যাঞ্চাইজি জন্য আবেদন করেছে 2টো করে কোম্পানি। ধরুন রাজশাহীতে 2জন আছে এখন পর্যন্ত, দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপ, এবং আরেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য 2টো কোম্পানি আছে। সো শেষ পর্যন্ত দেখা যাবে ওরকমই হবে সংখ্যাটা। কিন্তু ওই সংখ্যার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে বিপিএলটাকে বিতর্ক মুক্ত করতে, যে কাজটা একদম শুরু থেকে করা দরকার ছিল। ধরুন প্রথম কথা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির নাম একটা বিপিএল এর ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর জন্য তারা এবার এসে সেই ঘোষণাটা দিয়েছে যে নাম আর কখনো চেঞ্জ হবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা সেট করে দিবে সেটাই, যে দলই নিক তাদেরকে এই নামেই আসলে খেলতে হবে। এটা একটা ভালো মুভ। বাট একই সঙ্গে ধরুন অনেক সময় আমরা অনেক রকম পরিকল্পনার কথা শুনি প্রত্যেক বিপিএল এর আগে, কিন্তু বিপিএল শুরুর পর আসল চ্যালেঞ্জটা শুরু হয়। যতদিন গড়ায় ধরুন শন টেইটের মতো কেউ না কেউ বলে বসবে আমার বেতন হয়নি, অনেকে আসতে চাইবেন না, সেইগুলো আসলে মানে এখন তো একটা ফেজ, প্রি ফেজ, তারপরে আছেন ধরুন টুর্নামেন্ট চলাকালীন একটা ফেজ, এবং পোস্ট বিপিএল। এই 3টে জায়গাতেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেপগুলো যদি এখন থেকেই একেবারে তারা ঠিক করে উঠতে না পারে, তাহলে সামনে বড় চ্যালেঞ্জ তো থাকবেই। মানে এবার তো বেশ টাফ
সিচুয়েশনের মধ্যেই আছে নতুন বোর্ড একে তো, তারপর গেল বছর যেসব হলো সেসবের রিপিটেশন তো আসলে কেউ চায় না, তার উপর আগামী বছর টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে আগে শুধুমাত্র যে ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক হলেই তো হবে না, মাঠের খেলাটাও জমতে হবে। মাঠের খেলায় এবার যেরকম আমরা শুনতে পাচ্ছি পাকিস্তানি ক্রিকেটারদেরকে নিয়ে একটা সমস্যা, কারণ তারাই তো আমাদেরকে আসলে বাঁচায় এসে মোটামুটি, তারা যদি না আসেন সেই জায়গায় আসলে মাঠের খেলা কতটা জমবে। এইটা একটা নিঃসন্দেহে মানে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখনো পর্যন্ত, কারণ হচ্ছে পাকিস্তান শুধু না, শ্রীলঙ্কান ক্রিকেটারদের পাওয়া নিয়ে অ্যাভেলেবিলিটি নিয়েও একটা কথাবার্তা আছে, এবং আফগানিস্তান ক্রিকেটাররা এখন তাদের বিশ্ব ক্রিকেটে এত ডিমান্ড, এবং এবার বিপিএল এর স্কেজুলিং যদি আমরা দেখি, ক্যালেন্ডার যেভাবে হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, ওই সময় আরো অন্তত 2টো ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে, এবং সেখানে আফগানিস্তানের ক্রিকেটাররা হচ্ছে হট কেক, ফলে তাদেরকে আসলে অ্যাভেলেবল পাওয়াটা এটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে সাধারণত যেটা হয়, বিপিএল এ গত কয়েক সিজন ধরে আমরা আসলে খুব হাই প্রোফাইল ক্রিকেটার দেখছি না। আগে ধরুন একটা লম্বা সময় ধরুন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার অ্যাটলিস্ট থাকতেন, পাকিস্তান থাকতেন, ফলে ম্যানেজ হয়ে যেত। কিন্তু এখন আসলে পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানকে যদি না পাওয়া যায় কোনো কারণে, তাহলে সেটা আসলে বাংলাদেশ বিপিএল এর ওই একইভাবে আসলে ক্রিকেটার কোয়ালিটির ক্ষেত্রে এই প্রশ্নটা উঠে যাবে। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা সবশেষ যে সিরিজটা দেখলাম সেখানে মিরপুরের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। আমি জানি না যে বিপিএল আসছে আবার সামনে, এবং তখন আবার ওই উইকেটটা নিয়ে আলোচনা হতে থাকবে, যেটা প্রতিবারই হয়, কারণ চিটাগাং গেলে একরকম উইকেট আমরা দেখি, প্রচুর রান হচ্ছে। বিপিএল এ কিন্তু ঢাকার উইকেট এতটা খারাপ থাকে না, এতটা খারাপ থাকে না, কিন্তু এবার যেহেতু উইকেটটা নতুন করে করা হচ্ছে, সে কারণে আমার মনে হয় এটা একটা কনসার্নের জায়গা হতে পারে, যদিও আমাদের কিউরেটর বলছেন যে ঠিক হয়ে যাবে, লেটস সি। কিন্তু ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মানে যেটা হয় যে এরকম ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএল এর যে জায়গাটাই মানটা ছিল, ওয়ার্ল্ডের টপ 3 একটা লিগ একটা সময় হয়তো এটা ছিল, কিন্তু এখন সেটা আসলে ঠিক কত নাম্বার আছে আমরা এখন নিশ্চিত করে বলতে পারবো না। কিন্তু ক্রিকেটারটাই হচ্ছে আসল বিপিএল এ, ধরুন অনেকগুলো স্টেক হোল্ডারের মধ্যে মাঠের খেলা যেটা আপনি বলছেন, এবং সেখানে কিছু সুপারস্টার তো দরকার হয় ওয়ার্ল্ড ক্রিকেটার। ধরুন আমরা যদি রশিদ খানকে অন্তত একটা দুটো ম্যাচেও যদি পাই, তাকে নিয়ে প্রচুর ট্রল করি, এই যে একটা দুটো ম্যাচ, এই জায়গাটাতেই আসলে আমাদের আরো বড় সমস্যা তৈরি হয় কিনা, মানে একটা দুটো ম্যাচ প্লেয়ার নিজেও জানেন না তিনি কবে জয়েন করবেন, বা সকালে আসলেন দুপুরে ম্যাচ খেললেন, এরকম আমরা দেখতে পাই। দলের সাথে তাদের আসলে কারো কোনো সম্পর্ক থাকে না। আমরা রিজওয়ানদেরকে দেখি আজ এখানে খেলছে, কাল খেলছে ওখানে, এরকম ভাবে দেখতে পাই। এই ব্যাপারগুলো তো আসলে এইটা কিন্তু প্রথমত হচ্ছে যে এখন আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি এত বেশি হচ্ছে, ফলে ক্রিকেটারদের ওই অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে এবং তারা সেগুলো কাজে লাগাচ্ছে। এখন ধরুন ফ্র্যাঞ্চাইজি মালিকরা আসলে ঠিক এখন আইপিএল এর মতো তো সবাই আসলে করতে পারে না যে একজন ক্রিকেটারকে একদম 2 মাসের জন্য বুক করে ফেলা এবং তাকে ওই পরিমাণ তার যে চাহিদা ডিমান্ড সেটা আইপিএল এমন জায়গায় পৌঁছেছে ক্রিকেটারকে অফার পর্যন্ত দিয়ে ফেলে জাতীয় দলের খেলাই ছেড়ে দাও, আমাদের হয়ে খেলে। এখন বিপিএল এর প্রথম কথা হচ্ছে ওই ট্রাস্টটা আছে ক্রিকেটারদের আইপিএল এর সাথে, কিন্তু সেই ট্রাস্টটা এখনো বিপিএল এর সাথে কিন্তু নেই, বরং এখানে ট্রাস্টের চেয়ে বেশি ওই ভয় যাচ্ছে আমি টাকা পাবো কিনা শেষ পর্যন্ত, ফলে ওই কারণে আসলে ঝুঁকিটা নেয় না। কিন্তু ধরুন যাদের সঙ্গে কথা হচ্ছে তারাও বলে না আমি তোমাদের বিপিএল ঠিক আছে খেলবো, কিন্তু এক সপ্তাহ আমি খেলে দিয়ে আসবো, এটার জন্য আমাকে এত টাকা দিবা। এটাকে তারা ইজি মনে করে যে ফুল সিজন ওয়াইজ যে চুক্তি, এবং এখন থেকে কিন্তু সেই ক্রিকেটারদের সঙ্গে আপনাকে চুক্তি করে ফেলতে হবে। চুক্তি করে ফেলা মানে তাদেরকে আপনার পে করে ফেলতে হবে অ্যাডভান্স 25%, যেটা হচ্ছে নিয়ম। ক্রিকেটাররাও সেটা এখন জানে এবং তারা সেটাই সবার আগে যখনই কথা বলে তুমি আমাকে টাকা দাও, দেন আই উইল ডিসাইড। এখন এই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ধরুন এখনো আমাদের আলোচনা চলছে কি হবে, সামনের দিনগুলোতে পলিসি ঠিক হচ্ছে। সব ফ্র্যাঞ্চাইজি চান যে এখন আমাদের বাংলাদেশের যে আরেকটা ধরুন এখন কেন আমার ধারণা এটা যদি অন্য সময় হতো এই 11টার জায়গায় আরো হয়তো বেশি অনেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করতেন, কিন্তু এখন সত্যিকার অর্থেই যেহেতু আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, কোম্পানিগুলো দেখছে আচ্ছা দেখা যাক কি হয়, নতুন বাংলাদেশ, নতুন বিপিএল, নতুন সবকিছু, ফলে সবাই একটু ওয়েট অ্যান্ড ওয়াচ সিচুয়েশনে আছেন। এবং সে কারণে আমার মনে হয় যে ওইটা আরেকটা বড় চ্যালেঞ্জ, আপনি ক্রিকেটারদের যত আগে আপনি অ্যাভেলেবল করে ফেলতে পারবেন। ধরুন আপনার প্রোগ্রামের জন্য ধরুন আপনি হয়তো যাকে আনতে চান তাকে আপনি চাইবেন একটু আগে আগে কথা বলে রেডি করে রাখতে, লাস্ট মোমেন্টে নিশ্চয়ই আপনি বলতে চাইবেন না, আপনাকে পে করলে তবেই না আপনি আমাকে আগে কথা দেবেন, না হলে তো ইটস ভেরি নরমাল। আর ওইটা আসলে ঠিক ক্রিকেটাররা এখন ধরুন যারা বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, বড় অংশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, আফগানিস্তানের এবং পাকিস্তানের, এবং এদের একটা বড় অংশই এখন তারা আসলে কি বলে ওটাকে পর্যটক ক্রিকেটার হয়ে গেছেন, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় খেলে বেড়ান, ফলে তাদেরকে আসলে তারা ওই অপরচুনিটিটা দেখেন আচ্ছা আমি কোথায় আমার প্রথম কথা হচ্ছে যে আমার অপরচুনিটি ভালো, কোথায় আমি টাকা বেশি পাচ্ছি এবং কোথায় আমার লাইফস্টাইলটা আমি ঠিক মতো ধর। এই কারণে দুবাই সবাই প্রেফার করেন আসলে দুবাইয়ে খেলতে, কারণ দুবাইতে এখন এত টুর্নামেন্ট হয়, খেলা হয়, এবং সেখানে ধরুন ওই সব কিছু মিলে আসলে
বিপিএলটা একটু তো পিছিয়ে পড়েছে এই জায়গাটাতে। বেশ খানিকটাই পিছিয়ে পড়েছে। টাকা পয়সা তো একটা ব্যাপার আছে, আর একটা আস্থার যে জায়গাটা বিপিএল অলরেডি হারিয়ে ফেলেছে ক্রিকেটারদের কাছ থেকে, যে কারণে হয়তো সেই হাই প্রোফাইল কোনো ক্রিকেটারকে অফার করলেও সেখান থেকে আসলে কোনো কিছু আসলে মেলে না। দেখা যাক, তারপরেও এবারের বিপিএল নিয়ে আসলে খুব বেশি আশা আমরা আসলে করতে পারছি না যে খুব কিছু হয়ে যাবে, বিতর্ক এড়াতে না, পারবে। আশা তো আমরা করতেই চাই, সবসময় আশা থাকে। হ্যাঁ, সকালটা আমরা প্রত্যাশা দিয়েই শুরু করতে চাই, সে কারণেই করি। দেখি কি হয়, নিশ্চয়ই সেসব নিয়ে তো আলোচনা করবো। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও।